স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। ছাত্রলীগ নেতার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি সহ নানা অভিযোগ। কেন এসব সংখ্যা, এর প্রতিকারী বা কি, এসব নিয়ে আজকে আলোচনা। ছাত্রলীগ সমাচার কথা বলতে স্টুডিওতে আছেন ABNews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়, আছেন বিএনপির মুখপাত্র ধানের শীর্ষ সম্পাদক ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত এবং গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ডক্টর ইমরানের সরকারও আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের। জনাব সুভাষ সিংহ রায়, ছাত্রলীগ আমাদের কি কাজে লাগে? ছাত্রলীগ, আমরা ছাত্রলীগ থেকে আসলে কি পাই? মানে ইতিহাসের কথা যদি না যাই, ছাত্রলীগের ইতিহাসে যদি আমরা না যাই, না সেটা তো ইতিহাস আপনাকে বলতেই হবে। ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস। মানে কি পেয়েছি সেটা আলাদা করে শুনবো না, আমরা পেয়েছি, কি পেয়েছি সেটা, মানে এখন কি পাই? এখন কি পাই? আজকে যদি ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না থাকে, এই বিশ্ববিদ্যালয় খুব দ্রুত সময়ের মধ্যে জঙ্গিবাদী গোষ্ঠীদের দখলে চলে যাবে। যদি দ্রুত জঙ্গিবাদীদের গোষ্ঠীর দখলেই চলে যায়, সেটাই যদি প্রবণতা, তাই যাওয়া উচিত। ছাত্রলীগ দিয়ে এটা আপনি ঠিকই রাখবেন কেন কৃত্রিমভাবে? আরেক প্রেক্ষিত, না না সেটা না, এই প্রেক্ষিতে কৃত্রিমভাবে আপনি ঠিকই রাখবেন কেন? আপনি যে সম্পূরক প্রশ্ন করলেন, সেই সম্পূরক প্রশ্নের উত্তর একটা আছে। আমি ছাত্রলীগ সমাচার নিয়ে আপনি শিরোনাম করেছেন, রাইট? স্বাভাবিক কারণে শিরোনামটা হচ্ছে, কিন্তু ছাত্রলীগের আজকের যেটা নিয়ে আলোচনা হচ্ছে, যেটা নিয়ে সমালোচনা হচ্ছে, যেটা নিয়ে যারা আওয়ামী লীগের পক্ষের যারা মানুষ তারাও সমালোচনা করছে, তারা এগুলো দেখতে অভ্যস্ত না ছাত্রলীগের কাছ থেকে। কিন্তু আপনি আমার একটা উদাহরণ দেন, 2009 সালে ক্ষমতা গ্রহণের পর থেকে আওয়ামী লীগের এ পর্যন্ত যত ছাত্রলীগ সংক্রান্ত ছবি পত্রিকা এসেছে, হাতে ছুরি, হাতে হকি স্টিক, বিশ্বজিৎকে মারা, এমসি কলেজ পুড়িয়ে দেওয়া, আপনি একটি উদাহরণ কি আমার দিতে পারবেন? আপনি তো খুব গুণী একজন সাংবাদিক, একজনও কিন্তু সে বিচারের হাত থেকে রেহাই পেয়েছে? একটি উদাহরণ দিতে হবে আমাকে। মানে কি বিচার হাত থেকে রেহাই পেয়েছে? সে গ্রেপ্তার হয়েছে, তার শাস্তিমূলক ব্যবস্থা হয়েছে। কারণ আমাদের এই টেবিলেই, এখানেই একজন প্রাজ্ঞ ব্যক্তি, সুশীল সমাজের একজন প্রতিনিধি, তিনি বলেছিলেন এই বিশ্বজিৎ হত্যার বিচার হবে না বলেছিল। ছাত্রলীগের যে সাবেক সাধারণ সম্পাদক, আমি আসলে নাম ধরে এরকম বলতে চাই না, ছাত্রলীগের একজন সাবেক সাধারণ সম্পাদক এরকম বহু কথা বলেছেন, যার বিরুদ্ধে আসলে 57 ধারায় মামলা করা যায় হচ্ছে 50,000, যার আস্ফালনের কারণে আমরা মানে কেঁপে উঠেছি যে একজন ছাত্রলীগ নেতার মুখ দিয়ে এরকম কথা শোনা যায় কিনা। একে কুকুরের মতো মারা উচিত, তাকে বানরের মতো ঝুলিয়ে রাখা উচিত, তার এটি করা উচিত। কি বিচার হয়েছে তার? এখন আপনি তার কি বিচার হয়েছে? আমরা যে সর্বশেষ ছাত্রলীগের যে আমি কি বলবো, এটা কি সভা ছিল না কি ছিল, সেখানের মধ্যে প্রশ্ন উঠেছে ছাত্রলীগের সভাপতি কিভাবে এই বিলাসবহুল বাড়িতে থাকেন। ছাত্রলীগের যুগ্ম সম্পাদক প্রশ্ন করেছেন, সেগুলির কি জবাব পেতে আমরা দেখেছি? ছাত্রলীগ থেকে আমরা কি পাচ্ছি? আমি আপনারা বলি, আমরা শুনছি প্রধানমন্ত্রী তাকে বাড়ি ভাড়া দিচ্ছেন তাকে থাকার জন্য, 50,000 টাকার বাড়ি ভাড়াতে তিনি থাকছেন। কারণ কি? ছাত্রলীগ কি কোনো পোস্ট, মানে কোনো অর্জন? আপনি যদি আপনি ইতিহাসে আসেন, জি, আপনি 68, 67, 69 সময় এরকম বলা হতো যে ছাত্রলীগ সব বকে যাওয়া ছেলেদের সংগঠন, ছাত্রলীগের কোনো ভালো ছেলে নাই, সংস্কৃতি মনা ছেলে নাই। কিন্তু এই বকে যাওয়া ছেলেরাই কিন্তু 71 মুক্তিযুদ্ধে সবার আগে ছিল। আমি সমালোচনাটা হচ্ছে, আমি সমালোচনা পক্ষপাতী, আমি এটা নিয়ে বিশ্লেষণ করা পক্ষপাতী, আমি এটা নিয়ে কোনটা হচ্ছে না। কিন্তু আপনি দেখেন তো, যখন মহসিন হলে 7 মার্ডার হয়েছিল, বলা হয়েছিল ছাত্রলীগ করেছিল, যে করেছিল, যার নেতৃত্ব হয়েছিল, সে কিন্তু ছাত্রলীগ থেকে বহিষ্কার হয়েছিল। পরবর্তীতে তাকে আমার নামই বলি। আপনি যদি আমাকে ইতিহাস থেকে একটু ক্ষমা করে দেন, আমি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সায়েম খান, তিনি যে কথা বলছেন সেটাকে আমি একটু উদ্ধৃত করতে চাই। তিনি বলছেন, আমি শুধু ছাত্রলীগের ফান্ডের টাকা যেগুলি ছাত্রলীগের নামে আসে সেটা নিয়মতান্ত্রিক ব্যয়ের কথা বলছি। আমি নিয়মতান্ত্রিক ব্যয়ের কথা জানতে চাচ্ছি না। ছাত্রলীগ ফান্ডের নামে টাকা আসবে কেন? ছাত্রলীগ কি কোনো পদবি, পোস্ট, চাকরি? প্রশ্নগুলো বেশ কঠিন প্রশ্ন, এই উত্তরগুলো দিতে গেলে আমার সময় প্রয়োজন। আমি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে আমরা যেহেতু ছিলাম, আমাদের সময়ও কিন্তু, তার আগের সময়ও নানান বিষয়ে কিন্তু আলোচনা হতো, পক্ষ বিপক্ষে বিতর্ক হতো। কেন্দ্রীয় কমিটির ভিতরের বক্তব্য, সেই বক্তব্যটা কিন্তু যেভাবে মানে ফরকাস্ট করা হয় সেটা কিন্তু কাঙ্ক্ষিত না। এটা কিন্তু গণমাধ্যমের, জানি না কোন স্বাধীন গণমাধ্যম এ ব্যাপারে কথা বলা ঠিক না, কিন্তু ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভিতরে অনেক বাদানুবাদ হবে, সবসময় হয়ে আসছে। এই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভিতরে স্বপন চৌধুরী, যিনি স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশের প্রস্তাবক ছিলেন, বাদানুবাদ আপনারা করবেন। আপনি আজকে কোন রাজনৈতিক কর্মকাণ্ড, কোন আন্দোলন নিয়ে আপনি কথা বলতে সেটা করবেন, টাকা ভাগাভাগি নিয়ে আপনি কথা বলবেন। আমি একাই অনেকক্ষণ কথা বলে ফেললাম, নিশ্চয়ই আরো অনেক কথা বলবো। আমি একটা বাক্য শেষ করি, যে ছাত্রলীগের আজকের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট কিন্তু একদিনে তৈরি হয়নি। আপনি বঙ্গবন্ধু মৃত্যুর পরে সায়ন্ত ভাই বলবেন ছাত্র সংগঠন থাকিতে হইবে এটা রাজনৈতিক সংগঠনে, এটা কিন্তু জিয়া রহমান সাহেব চালু করলেন। আমি শেষ করি, আপনি
আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার পরে যে সমস্ত অস্ত্রবাজি ছাত্র সংগঠনের নেতা খুব ডাক সাইডে নাম ছিল, আমি আপনি ক্যাম্পাসে তাদেরকে দেখেছি, যাদের গুলির শব্দে রাত্রেবেলা ঘুমাতে হতো। কেন রিলেভেন্ট আমি জানি না, আপনার এই কথা দর্শকরা এতবার শুনেছে, না শুনলেও হবে, মানে শুধু হিসেবে ধরে নিলে হবে। আমি যে প্রেক্ষাপটগুলোর কথা বলছি, এই যে ছাত্রলীগের বয়স সীমা যখন এই 27 করা হলো, আমাদের সময় কিন্তু করা হয়েছে, রাইট। এবং আপনি দেখবেন যে সিলেটের যে বিয়ানীবাজার যে ঘটনা ঘটেছে, এটা কিন্তু ছাত্র সংগঠন নয়, তারা কিন্তু অছাত্র, বাইরের শ্রমজীবী শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হচ্ছিল, অনেকগুলো প্রেক্ষিত রয়েছে কিন্তু। এবং আমি আপনাকে বলি, ক্যাম্পাসে যা কিছু ঘটে তার কিন্তু মূল দ্বন্দ্ব ক্যাম্পাসে নয়, দ্বন্দ্ব বাইরে। সুভাষদা, আমি এই বক্তব্য থেকে আমি একটু ডক্টর সাহান্ত আপনার কাছে যেতে চাই। যা কিছু ঘটে, আমি আপনার ফেসবুকের পোস্টের একজন নিয়মিত ফলোয়ার, যা কিছু ঘটে এটির বিচার হওয়ার আগে, তদন্ত হওয়ার আগে আপনি সর্বপ্রথম সরকারি দল বা ছাত্রলীগকে দায়ী করে এক ধরনের লেখা লিখেন এবং সেটি প্রবাহিত হয় নানাভাবে। এবং ডক্টর জনাব সুভাষ সিংহ বলছিলেন যে কোনোটা কি এরকম আছে যে বিচার হয়নি, কিন্তু আপনারা ধারাবাহিকভাবে লিখে যাচ্ছেন অনাচারের কথা, অন্যায়ের কথা, এটি কারণ কি আসলে? জি, ধন্যবাদ আপনাকে। শুধু প্রপাগান্ডা, যেহেতু আপনি আমার লেখার কথা বললেন, আমি তথ্য ছাড়া, ফ্যাক্টস ফিগার ছাড়া এবং কোনো গ্রহণযোগ্য প্রথম সারির সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টের লিঙ্ক ছাড়া আমি এই ধরনের লেখা লিখি না। আপনি যেহেতু ফলো করেন, দেখবেন যে সবসময়ই কোন একটা সংবাদ মাধ্যমে সংবাদ মাধ্যমে প্রকাশিত লিংক তো আপনি দেন, কিন্তু আপনি খুব ভালো করে জানেন যে সেই সংবাদ মাধ্যম অনেক বায়াসড কিনা, আপনারা যদি সেই দায় নেয় সেটা নেন, সেটা আপনাদের বিষয়। আপনারা একে অপরকে বায়াসড বলবেন কতখানি, অবশ্যই আমরা তো বায়াসড। আমরা সেই ক্ষেত্রে ধরেন আজকে এই মুহূর্তে আমি আপনাকে একটা পরিসংখ্যান উদ্ধৃত করি, তারা যদি ভুল লিখে থাকে এই দায় তো আমার না। যে যুগান্তরের গত সপ্তাহে একটা রিপোর্টে আছে যে গত 8 বছরে ছাত্রলীগের শুধু আভ্যন্তরীণ কোন্দলে নিহত হয়েছে 60 জন। এখন এটা যদি আমি লিখি, এটা যদি আপনার অনুষ্ঠানে আমি বলি, সেটা আমি কেন পরিসংখ্যান দিতে পারবো না? ডক্টর সাহেব, আমি আশা করব যে আপনি যদি 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতা ছিল, তখন অভ্যন্তরীণ সংঘর্ষে ছাত্র দলের কতজন মারা গেছে সেটিও যদি একটু আমাদের বলতেন। না, সেই পরিসংখ্যান যার হাতে আছে তিনি বলবেন, বা এই রিপোর্টে যদি সেটা আসতো আমি সেটাও বলতাম। সেটা আমার এখন মনে নেই, বলতে পারেন। এই যে পাল্টাপাল্টি, যে অমুকরা এই দল এত খুন করেছিল সুতরাং এদের এত খুন জাস্টিফাইড, এটা তো কোনো যুক্তি হতে পারে না। যদি ছাত্র দলের হাতে খুন হয়ে থাকে, কতগুলি হয়েছে, আভ্যন্তরীণ হোক বাইরে হোক, সেগুলো অবশ্যই অপরাধ ছিল। তার বিচার হয়ে না থাকলে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তার বিচার হওয়া উচিত ছিল, সেই দায়ও সরকারকে নিতে হবে। মূল প্রসঙ্গটা আসবো কিনা যে ছাত্রলীগের কারো বিচার হয় না, বিচার হয়নি, অবশ্যই এরকম আছে। জি, আপনি একটু উদাহরণ দেন। আপনি একটু আগেই বললেন আমার ডান পাশে যে ডক্টর ইমরান সরকার বসে আছেন, উনি এক সময় জনতার মঞ্চ থেকে যে ভূমিকা রেখেছিলেন এবং গণজাগরণ মঞ্চ থেকে যে ভূমিকা রেখেছিলেন এবং ছাত্রলীগ তার যেভাবে সহযোগী ছিল, তখন একটু আগে আমরা অনুষ্ঠানের আগে উনি চমৎকার একটা কথা বলছিলেন, হয় তালি না হয় গালি। তখন ওনার বক্তব্যে ছাত্রলীগ তালি মারতেন, সেই তালি দেওয়া ছাত্রলীগ এখন যে গালি দিচ্ছে, গালি না শুধু, মানে আপনি স্পেসিফিক বলেন যে এই অন্যায়, এই অপরাধ, এই খুনের জন্য বিচার হয় নাই। ধরা যাক বিশ্বজিৎ, শুধুমাত্র বিশ্বজিৎ ছাড়া আপনি এখনো পর্যন্ত এমসি কলেজের তাদের কি বিচার হয়েছে? মানে বিচার হয়নি কোথায় আপনি বলেন? বিচার হয়েছে কোথায় সেটা বলেন। আপনি বলবেন যে মামলা চলছে, আপনি বলবেন মামলা চলছে, এই মামলা অনন্তকাল চলবে। শিক্ষামন্ত্রী গিয়ে কাঁদতে পারেন, তাদেরকে দু একজন বহিষ্কার করে সেই বহিষ্কারের সংখ্যাও কত। আপনি দেখেন ছাত্রলীগের অনাচার কোন পর্যায়ে গেলে তার দলীয় সভানেত্রী, সাংগঠনিক নেত্রী 2009 সালে অভিমান করে সাংগঠনিক নেত্রীর পদ ছেড়ে দিয়েছিলেন। আমি এই পদে থাকবো না, তোমরা যে কাজ করো এটা গ্রহণযোগ্য না। আবার গেলেন ওবায়দুল কাদেরের মতো দলের মহাসচিব, তিনি বলেন তোমরা বাবারা অপকর্ম ছাড়ো, চাকরি লাগলে চাকরি নাও, টাকা লাগলে টাকা নাও। ওনারা টাকার গাছ লাগিয়েছেন। এরপরে তোমাদের চাকরি লাগে, টাকা লাগে, আমি ওবায়দুল কাদেরকে ওই অনুষ্ঠানে যে উদ্ধৃত করছি সেটি আপনাকে একটু শোনাতে চাই। তিনি বলছেন, তবে পরীক্ষা দিয়ে রিটেনে টিকলা না, বলবা ছাত্রলীগ করেছি, এটা কিন্তু মানব না।
নিয়মিত পরীক্ষাটিকে তুমি যোগ্য হলে অবশ্যই দেখবো। টাকার কথাটা কি বলেছে সেটা একটু উদ্ধৃত আমি টাকা দরকার হলে আমার কাছে আসবে, আমি নেত্রীর সঙ্গে আলোচনা করব, যখন ছাত্র তো চলে যাবে, বেকার হবে, চাকরির জন্য প্রয়োজন হবে, আমার কাছে আসবে। আর আপনি যেটা উদ্ধৃত করছেন টাকা লাগলে টাকা, হ্যাঁ টাকা লাগলে টাকা, না না এটা আমি বলছিলাম, আমি তো বললাম আপনি হুবহু উদ্ধৃত করছি, কিন্তু আমিও হুবহু আমি তাকে দেখে উদ্ধৃত করছি। তিনি বলছেন একটা ওই যে বললেন, এখন আপনার এটা যে বায়াস না, একটু আগে যে আপনি বললেন আমি তার মুখ থেকে দেখে আমি উদ্ধৃত করছি, আমি আবার বলি আমি সংবাদ মাধ্যম থেকে না, আমি ফুটেজ থেকে ও এখানে কোট করা হয়েছে তার মুখ থেকে। আমি আবার বলি, তাহলে আপনি বুঝবেন। তোমাদের কারো সংগঠন করার জন্য অথবা ব্যক্তিগতভাবে তোমাদের যদি কোনো আর্থিক সহায়তার দরকার হয়, আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তোমাদের জানাতে চাই, এসব বিষয় আমরা দেখব। টাকার জন্য কোনো অপকর্মে যাওয়া যাবে না, টাকার দরকার হলে আমার কাছে আসবে, আমি নেত্রীর সঙ্গে আলোচনা করব, যখন ছাত্র তো চলে যাবে, বেকার হবে, চাকরির জন্য প্রয়োজন হবে, আমার কাছে আসবে। এখন টাকা দিবে, এই কথা ছেড়ে বাংলা বলেছে, থামাতে হবে। এবং দেখেন এমনি এমনি কথাগুলি আসছে না। আব্দুল গাফফার চৌধুরী আওয়ামী লীগের ওয়েল উইশার, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই আব্দুল গাফফার চৌধুরী এই 2015 সালে এই কলাম লিখেছেন যুগান্তরে যে আজ ছাত্রলীগের অপর নাম সন্ত্রাস, ছাত্রলীগের অপর নাম আজ টেন্ডারবাজি, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নারী লাঞ্ছনা থেকে শুরু করে কি কি অপকর্ম করেছে আব্দুল গাফফার চৌধুরীর মতো লোক পর্যন্ত লিখতে বাধ্য হচ্ছে। কতটা যন্ত্রণায় পড়লে বা বাধ্য হলে এটা করেন। আমরা একটু ডক্টর সায়ন্তের কাছে আসি। ডক্টর সায়ন্ত, ছাত্রলীগ একসময় যেটি ডক্টর ইমরানের সরকার, ডক্টর সায়ন্ত বলছিলেন যে ছাত্রলীগ একসময় আপনার সহযোগিতা করেছেন গণজাগরণ মঞ্চে, এখন সহযোগিতা করছেন না বলেই কি আপনি ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন রকম অবস্থান নিচ্ছেন কিনা? না, ধন্যবাদ। আসলে এখানে সহযোগিতা অসহযোগিতার প্রশ্ন আসছে না। গণজাগরণ মঞ্চ যে আন্দোলন করে সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ইস্যুতে কর্মসূচি আসে, এবং কর্মসূচির উপর নির্ভর করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে কে সমর্থন করবে কে করবে না। যেহেতু গণজাগরণ মঞ্চ সকল অন্যায়ের বিরুদ্ধেই দাঁড়ায়, স্বভাবতই যখন সরকারের বিরুদ্ধে যায় সেই বিষয়গুলোতে এক ধরনের রেস্ট্রিকশন থাকে। সকল অন্যায়ের বিরুদ্ধে আপনারা এখন পার্টিকুলারলি দাঁড়াতে শুরু করলেন কেন? একসময় তো আপনারা বলেছিলেন যে আপনারা বাংলা পরীক্ষার সময় ইংরেজি পরীক্ষা দেন না, এখন আপনাদের বাংলা পরীক্ষা শেষ। না, আপনি জানেন যে আমাদের 2013 সালে আমাদের যে 6 দফা দাবি ছিল, সেই 6 দফার প্রধান দাবিগুলো ছিল যে যুদ্ধাপরাধের বিচার, জামায়াতের রাজনীতি নিষিদ্ধকরণ। সংসদে পাশ হয়ে যাওয়ার পর আপনারা আন্দোলন কন্টিনিউ করছিলেন, তখন এই কথাটি সামনে আসে। হ্যাঁ, যখন যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত হলো, কাদের মোল্লার রায় কার্যকর হলো, এবং একই সাথে আরো 5 জন যুদ্ধাপরাধের, আমরা ধাপে ধাপে কিন্তু একদম হঠাৎ করে সুইচ করেছি এমন না। আপনি দেখেন 2014 সালে যখন সারা দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাস হলো, তখন আমরা সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সারা দেশব্যাপী রোড মার্চ করলাম, সেখানে আমরা গেলাম। এর বাইরে যখন দেখছি যে একের পর এক অন্যায় এমন ভাবে মানে ছেয়ে যাচ্ছে, যেমন ধর্ষণের বিষয়টি আপনারা দেখেছেন যে এক সময় একদম মহামারী আকার ধারণ করলো, তখন গণজাগরণ মঞ্চ বাধ্য হয়ে কিন্তু তনু ধর্ষণ থেকে শুরু করে নারী নিপীড়ন যে পহেলা বৈশাখে, সেটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। শিশু হত্যা যখন একটা মহামারী আকার ধারণ করলো, সেই শিশু রাজন থেকে শুরু করে এই অবস্থার পরিবর্তনের পেছনে কি ছাত্রলীগের কোনো ভূমিকা আছে? তাদের সাথে আপনার এক ধরনের মনোমালিন্য হলো, এক ধরনের তারা দাবি করলো যে আপনি ভিন্ন ধারার একটি রাজনীতি করতে চাচ্ছেন, আপনাকে তারা এই কারণে কি আপনি সরকারের যে ডিসকমফোর্ট সেগুলিকে হাইলাইট করতে চাইলেন? না, এখানে বিষয়টা আসলে মনোমালিন্যের বিষয় না। কারণ এখানে মঞ্চে যখন 6 দফা দাবিতে আন্দোলন, আপনি দেখেন ছাত্রলীগ কিন্তু তখনই গণজাগরণ মঞ্চ থেকে চলে যায়। এমন না যে আমরা অন্য বিষয়ে কর্মসূচি দেবার পর ছাত্রলীগ চলে গেছে, এমন না। কিন্তু যখনই আমরা 6 দফা দাবিতে আন্দোলন করছিলাম, একটা সুনির্দিষ্ট সময়ে কিছুটা সময় ছাত্রলীগ ছিল, এবং আপনি জানেন যে সেটাও এমন একটা সময় এসেছিল যে যখন বাংলাদেশের 16 কোটি মানুষের প্রত্যেকেই দল মত নির্বিশেষে শাহবাগে গণজাগরণ মঞ্চে হাজির হয়েছে, তখনই সেই জোয়ারের ঢলেই কিন্তু ছাত্রলীগ এসেছিল। এবং ঠিক সেই সময়ই তো যখন কর্মসূচি নিয়ে আপনি জানেন যে 6 দফা দাবি, বিশেষ করে জামায়াতের রাজনীতি নিষিদ্ধকরণ নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বা আমাদের যে আলটিমেটাম, সেটা যখন পূরণ হয়নি, যখন আমরা কঠোর কর্মসূচি দিয়ে গিয়েছি, তখনই কিন্তু ছাত্রলীগ চলে গিয়েছে। এবং এটাও একটা বিরাট সমালোচনার ব্যাপার। আপনি জানেন যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল যখনই শাহবাগে এসেছে, আমরা কিন্তু বরাবরই সেখানে চেষ্টা করেছি যে এই প্ল্যাটফর্মটি একটা মানে অরাজনৈতিক প্ল্যাটফর্ম, বাট রাজনৈতিক একটা আন্দোলন, কিন্তু এখানে কোনো সুনির্দিষ্ট দলের যাতে ফোকাস বেশি না থাকে। নাজমুল আসার কারণে কিন্তু গণজাগরণ মঞ্চ সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে। ডক্টর ইমরান সরকার, আমরা আপনার কাছে ফেরত আসবো। আপনার কাছে কি মনে হয় যে ছাত্রলীগ যদি সেই সময় আপনাকে সহযোগিতা না করতো, তাহলে গণজাগরণ মঞ্চ এতটা সফল হতো না? এবং ছাত্রলীগ এখন আপনাকে সহায়তা করছে না বলে আপনি এখন আর ততটা সফল নন, এই সমালোচনার প্রেক্ষিতে আপনি কি বলবেন? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে।
ফিরে এলাম আজকে বাংলাদেশে। ছাত্রলীগ আপনার পেছনে ছিল বলে আপনি আপনার আন্দোলনে সফল হয়েছেন, এখন ছাত্রলীগ আপনার সাথে নাই বলে আপনি যাই বলছেন তাতে আসলে কেউ বেশি গুরুত্ব দিচ্ছে না, এমন একটি সমালোচনার প্রেক্ষিতে আপনি কি বলবেন? না, ধন্যবাদ। এখানে দেখুন, ছাত্রলীগ যে তার একটা সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে শাহবাগে এসেছে, এটার পরিষ্কার প্রমাণটা কিন্তু পাওয়া যায় যখনই গণজাগরণ মঞ্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিমুখে মার্চ কর্মসূচিটি দিয়েছে। আপনি দেখেছেন যে তখনই কিন্তু ছাত্রলীগ এখান থেকে সরে গিয়েছে। সুতরাং ছাত্রলীগ যদি 6 দফা দাবিকে ওন করে আসতো, আমি ছাত্রলীগ মানে বলছি না যে ছাত্রলীগের সব কর্মীরা, ছাত্রলীগের অনেক কর্মী আছে যারা গণজাগরণ মঞ্চকে ওন করে, বা বাংলাদেশের সকল নাগরিকই আছে, এমনকি বিএনপিরও অনেক কর্মী আছে। বিএনপির নেতা তো গণজাগরণ মঞ্চের একদম ঘোর বিরোধী ছিল, কিন্তু তারপরে ছাত্র দলের অনেক কর্মীকে আমি দেখেছি শাহবাগে এসেছে। সুতরাং সেটা ভিন্ন প্রেক্ষিত। কিন্তু আমি বলছি যে যে রাজনৈতিক নেতারা ছিল, বিশেষ করে ছাত্রলীগের নেতারা, তারা কিন্তু একটা এজেন্ডা নিয়ে এসেছিল। এবং আপনি জানেন যে গণজাগরণ মঞ্চ সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে কিন্তু যখন ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক ঠেলে ঠেলে প্রত্যেকবার মঞ্চে গিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেছে, নানাভাবে আমাদেরকে ঘিরে ফেলার চেষ্টা করেছে, তখনই কিন্তু গণজাগরণ মঞ্চ সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে। কিন্তু গণজাগরণ মঞ্চের মধ্যে এইটিও একটি দেখা গেছে না যে আপনারা নেতৃত্ব কাউকেই দিবেন না, কাউকেই সামনে আসতে দিবেন না, আপনিই সামনে থাকবেন, সেটি ছাত্রলীগের সাধারণ সম্পাদকই হোক, ছাত্র ইউনিয়নের কেউই হোক, আপনিই থাকবেন শুধু। ব্যাপারটা কিন্তু হয়নি। আপনি দেখেন, আমরা চেয়েছি যে এখানে ঘটনার মধ্যে দিয়ে একটা বিল্ড আপের মধ্যে দিয়ে আপনি নেতা হতে চেয়েছেন, এরকম মনে করার না, সেটা আসলে মূল ব্যাপার না। দেখেন, এখানে আমি তো আর নেতা নই, গণজাগরণ মঞ্চের নেতা আমি আগেও ছিলাম না, এখনো না। গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে আমি দায়িত্ব পালন করেছি এবং করছি। সুতরাং এখানে নেতৃত্বের প্রশ্ন তো আসছে না, কারণ আমাদের সভা সমাবেশগুলো কোনোটাই নেতৃত্ব নির্ভর ছিল না। কিন্তু আপনি যদি সেটা বিশ্লেষণ করে দেখেন যে ওখানে শুধুমাত্র মুখপাত্রের একটা দায়িত্ব যে অফিসিয়াল স্টেটমেন্টগুলো তার বলা, এর বাইরে এখানে নেতৃত্বের কোনো প্রশ্ন হচ্ছে আপনাকে আসলে মুখপাত্রই বা নিয়োগ দিয়েছে কে? হ্যাঁ, সেটাও প্রশ্ন। আসলে এখানে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলনে সেটাও যখন এই বিষয়টি বলা হয়, তখন আবার আমি উল্টো দিকেও বলতে পারি। যখন আমাকে নানান দায়ের উপর চাপানো হয়, তখনও আমি বলতে পারি যে আমার এই দায়িত্বগুলো কে দিল, যে আমার এই রেসপন্সিবিলিটি ক্যারি করতে হবে। সুতরাং আমি যেটি বলবো যে ছাত্রলীগের সেই প্রশ্নটি আরো পরিষ্কার হয়েছে যখনই আমরা আমাদের সুনির্দিষ্ট আমাদের দাবি আদায়ে 6 দফা দাবায় কঠোর কর্মসূচি দিয়েছি, তখনই কিন্তু তারা সেখান থেকে সটকে গিয়েছে। সুতরাং সেটার মাধ্যমে বোঝা যায় যে নেতৃবৃন্দের অনীহা কিন্তু ছিল, যে তারা এই পুরো বিষয়টাকে তারা কতটুকু অন করেছে। আমরা একটু সুভাষ সিং রায়ের বিশ্লেষণ শুনতে চাই। আমি ইমরানের সরকারকে উদ্ধৃত করছি, যখন তিনি আদালত অঙ্গনে আদালত প্রাঙ্গণে জামিন নিয়ে বের হওয়ার সময় হামলার শিকার হলেন, সে সময় তিনি বলছিলেন রাস্তায় প্রতিবাদ করলে মামলা হবে, আদালতে আসলে মামলা হবে, একটি সভ্য দেশে এইসব বিষয় মেনে নেওয়া যায় না, মানুষ এখন কোথাও নিরাপদ নয়, যারা আমার নামে মামলা করছে আজ তারাই আমার উপর হামলা করছে। এবং সে হামলার পরেও আমরা কিন্তু এক ধরনের উল্লাস দেখেছি, কি বলে সামাজিক গণমাধ্যমে, যে ঠিক করেছি, এরকমই করা দরকার ছিল। এটি কিরকম একটি কথা সুভাষ দা, আপনি দেখেছেন কিনা? এবং তারা কি অ্যারেস্ট হয়েছে আমি জানি না। আমি একটু বলতে কষ্ট হচ্ছে, তারপর বলি। আমার একজন খুব শ্রদ্ধাভাজন ব্যক্তি আছেন, 3 পুরুষ ধরে সম্পাদক, ভারতের স্টেটসম্যান পত্রিকার সম্পাদক মানস ঘোষ। আমার সঙ্গে তার প্রায় দেখা হলেই, যখন আমি কলকাতাতে কোনো অনুষ্ঠানে যাই, তিনি বলেন যে এই গণজাগরণ মঞ্চের বিভক্তিটা ভালো হয়নি। ইনি কিন্তু 71 মুক্তিযুদ্ধে আমাদের বিশাল ভূমিকা রেখেছিলেন তিনি, এবং আমার সাথে পরিচয় আছে, ব্যক্তিগত পরিচয় আছে, আমরা একসাথে কভার করেছি 2001 সালের নির্বাচনে। তা আমার কিন্তু অপার স্নেহ রয়েছে ডক্টর ইমরান সরকারের প্রতি। স্নেহই বললাম, বয়সের কারণে আমি বললাম এটা। এবং এই গণজাগরণ মঞ্চ নিয়ে যদি আপনি ব্যবচ্ছেদ করতে চান, অনেক প্রকার খারাপ কথা বেড়ে আসবে, আমি আর ব্যবচ্ছেদের সময় করলাম না। কিন্তু ইমরানের সরকার যে কথাটি বললেন যে জুয়ারের মতো জুয়ারের রাজনীতিতে ছাত্রলীগ সামনে এসেছিল, আমি একেবারেই মানতে রাজি নই। জুয়ার সৃষ্টি করেছে ছাত্রলীগ, আমার সাথে দ্বিমত পোষণ করতে পারে। অবশ্যই আপনি ছাত্রলীগের বাংলাদেশের এমন কোন কর্মী সমর্থক, এমন ক্যাম্পাসের ছেলে যে কখনো ছাত্রলীগের মিছিলে অত বেশি অ্যাক্টিভ ছিল না, সে তাগিদ অনুভব করেছে যে এই মিছিলে, এই সমাবেশে না খেয়ে থাকবার সময়। আর এখন ছাত্রলীগের নেতৃবৃন্দ নামে যে কথাগুলো বলা হয়, খুব দুঃখজনক ঘটনা। আমি ওখানে গভীর রাত্রে, ইমরানও দেখেছেন, ইমরানের সরকারও দেখেছেন, যে গভীর রাত্রে কিন্তু আমি ইমরানের সরকারের কথা শোনার জন্য শুধু না, তিনি যখন মঞ্চ থেকে নেমে এসে আরেক জায়গায় এসে দাঁড়াতেন, তখনও তার পাশে আমি একটি হাইপোথেটিক্যাল প্রশ্ন করতে চাই, যে ছাত্রলীগ চাইলে কি এরকম কোন বিষয় নিয়ে এরকম একটি গণজাগরণ তৈরি করতে পারবে? আমি যদি আপনি তো এক জায়গায় এমবার্গো দিয়ে দেন, আপনার তো বিশেষ পরীক্ষার, আমি ভাইবা পরীক্ষা দিতে আসি। আমি আপনাকে বলি, এমন কোন আন্দোলন দেখান ছাত্রলীগ বাদে বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে। আপনি আমাদের যেই
আন্দোলনের মাধ্যমে আজকে ছাত্রলীগ বাদে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যে আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলনের মূল ছাত্রলীগ বাদে কোন গণতান্ত্রিক আন্দোলন বলেন, নাম বলেন। আমি তো 80-র দশক থেকে যুক্ত হয়ে আছি, আমাকে বলেন আপনি। এই সুন্দরবন রক্ষার জন্য গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, ছাত্রলীগ সেটার মধ্যে উল্টা বাধা দিয়েছে। সুন্দরবন রক্ষার জন্য গণতান্ত্রিক আন্দোলন। আপনি যদি এই কথাটি বলেন তাহলে আরেক বিশ্লেষণ চলে আসবে। আমি বলছি কি জাতীয় প্রয়োজনে, জাতীয় ঐক্যের প্রয়োজনে সর্বদলীয় ছাত্র ঐক্য থেকে শুরু করে ছাত্র সংগ্রাম পরিষদের এমনকি সেলিম দেলোয়ারের যে মিছিল থেকে শুরু করে আপনি দেখাতে পারবেন কোন আন্দোলনে ছাত্রলীগের নেতৃত্ব ছাড়া হয়েছে? আপনি ছাত্রলীগের বর্তমানে কারো কোনো সমাচার, এটা ছদ্মবেশী ছাত্রলীগ। এই ছদ্মবেশী ছাত্রলীগের দায় দায়িত্ব আপনি দিবেন না। আমি খুব প্রেক্ষাপটে যে কথা বলি, আমি শেষ করে আনছি। ইস্যু ভিত্তিক যে আন্দোলনটি গণজাগরণ মঞ্চ সৃষ্টি করেছিল বাংলাদেশের নতুন প্রজন্মে একটা নতুন রকম দোতনা সৃষ্টি করেছিল। আমি এই যে কারণে সালাম জানাই ডক্টর ইমরান সরকার সহ যারা ওই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। এবং ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাধারণ সম্পাদক দিনের পর দিন না খেয়ে থেকে কিন্তু এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। এখন আমরা তার আচরণে অনেকে আমরা বিক্ষুব্ধ হতে পারি, কিন্তু তার প্রেক্ষাপট বিবেচনা করা দরকার। এবং আরেকটা ব্যাপার কি, যেমন আমার অনেকে বলে যে আপনি তো সুশীল সমাজের মানুষ। আমি বলছি আমি সুশীল কখনোই হতে পারবো না। এখানে মানে যে আমি যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলি তাহলে বাংলাদেশে সুশীল হওয়া যায় না। আরেকটি বিষয় দাদা আমি একটু অ্যাড করি, যে যেটা বললেন যে জোয়ার ছাত্রলীগ সৃষ্টি করছে। দেখুন যে 2013 সালের 5 ফেব্রুয়ারির পর ঠিক 1 বছর পর যখন ছাত্রলীগ ইতিমধ্যেই শাহবাগে আক্রমণ করেছে, তারপরে কিন্তু সারা দেশব্যাপী রোড মার্চ হয়েছে। দাদা জানে যে সারা দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে, সেখানে তো মানে সারা দেশের যেখানেই গণজাগরণ মঞ্চ গিয়েছে লাখ লাখ মানুষ সেখানে সমবেত হয়েছে। আবার আমি যদি সেটাও না যাই, গত বছর ধর্ষণের বিরুদ্ধে যে আন্দোলন আমরা যে রোড মার্চ করেছি সেখানে লাখ লাখ করেছে। গণজাগরণ মঞ্চের জোয়ার ছাত্রলীগের মাধ্যমে হয়েছে, সেটা আমার কাছে মনে না। আমরা একটু ডক্টর সাহেব থেকে শুনি। এখানে আপনি ছাত্রলীগের যতক্ষণ পর্যন্ত এই কর্মকাণ্ডের মধ্যে ছিল, এই আন্দোলনের মধ্যে ছিল, তখনকার প্রেক্ষাপট আপনি যদি জীবনে কখনো 20 বছর পরে আপনার জীবনী লেখেন কিংবা আপনার পক্ষে কেউ যদি লেখে, আপনার ওই সময়টা ছিল। এটা কিন্তু আমরা আরেক তর্কে যাচ্ছি। ডক্টর সাহেব আপনার কাছ থেকে একটু এই ব্যাপারে একটু শুনতে চাইবো যে আপনার কাছেও কি মনে হয় যে কোনো আন্দোলনে ছাত্রলীগের সম্পৃক্ততাই বাংলাদেশে গণতন্ত্র? না, সেটা যে কোনো আন্দোলনে বলবো না, সেটা অনেক সময় অন্য সংগঠন তারাও করে। আসলে ক্ষমতায় থাকার সময়ের কিছু সুবিধা অসুবিধা আছে। ছাত্রলীগের বিষয়ে দাদা যেটা বলছেন একেবারে অমূলক সেটা না। আসলে এটা ছাত্রলীগের মুভমেন্ট বা জোয়ার ছাত্রলীগ তৈরি করেছে এমনটি সরাসরি না বলতে পারলেও এটা আসলে সরকারের আন্দোলন ছিল এবং সরকারি পৃষ্ঠপোষকতার আন্দোলন ছিল। দেখেন এই সরকারের আমলে আপনি এমন কোনো মুভমেন্ট দেখতে পাবেন না যে সরকার যদি পছন্দ না করেছে 5 জন লোককে একসঙ্গে নামতে দেয়নি, এমনকি ঘরোয়া মিটিং করতে দেয়নি। সেইখানে সরকারি পৃষ্ঠপোষকতায় এইরকম একটা জায়গা দখল করে যেখানে গণজাগরণ মঞ্চ এই যে 4 বছর, শুধু আপনি ফেব্রুয়ারি মাসের 2013 সালের জাগরণ বাদ দিয়ে সরকারের কাছে যে পরিমাণ বাধাগ্রস্ত হয়েছে, সরকারের পলিটিক্যাল পারপাস অনেকখানি সার্ভ হয়ে গেছে বলে তারা মনে করছে, তখন মরছে এইটাকে আর আগে দেওয়ার দরকার নাই। আমার প্রশ্ন এইটি, রাইট ডক্টর শান্ত, আমার প্রশ্নটি আপনাদের ব্যবহার করেছে আওয়ামী লীগ এবং প্রশ্নটি কিন্তু সরকারি দল এবং বিরোধী দল দুজনের বক্তব্য এক। সরকার চাইলে পৃষ্ঠপোষকতা পুরোপুরি দিলে এইরকম একটি গণজাগরণ মঞ্চের মতো অনেক মানুষকে, সাধারণ মানুষকেও সম্পৃক্ত করেছিল গণজাগরণ মঞ্চ, এটি করতে পারবে কিনা? পারবে। কেন পারবে? ইমরানের সরকার সাবেক ছাত্রলীগের কর্মী হলেও সেই রং তার ছিল না। তিনি একজন চিকিৎসক। এইরকম অনেক বাম সংগঠনের এবং অরাজনৈতিক মুখকে সামনে তারা দিয়েছিল যে সামনে যে ফেজ থাকবে সেটা ছাত্রলীগের থাকবে না। সেইভাবে করে এটা একটা প্ল্যান মাফিক আন্দোলন হয়েছে। সরকার তাদের পলিটিক্যাল এজেন্ডা অনুসারে পৃষ্ঠপোষকতা দিয়ে দিনের পর দিন বারডেম আর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা দখল করে খাবার সাপ্লাই দিয়ে, ভ্রাম্যমাণ টয়লেট দিয়ে, পুলিশ পাহারা দিয়ে, প্রোটেকশন দিয়ে, আমার মনে হয় গণজাগরণ মঞ্চে আসলে অনেক সাধারণ জনগণ শাহবাগে আসছে। এখন সাবেক ছাত্রলীগের অনুগত কিংবা কর্মী কিংবা বাম যারা অন্তত আওয়ামী লীগের এই বিষয়ে একমত পোষণ করে, তাদেরকে সামনে দিয়ে সরকার পরিকল্পিতভাবে তাদের পলিটিক্যাল এজেন্ডা অনুসারে আন্দোলনটা, এজেন্ডা কি ছিল সেটা আমি বিরতি নিয়ে ফিরছি।
ফিরে এলাম আজকে বাংলাদেশে। ডক্টর ইমরানের সরকার প্রায় একই রকম কথা আমরা জনাব সুভাষ সিংহ রায় থেকে শুনছি জনাব শাকাওয়াত হোসেন শাহান্তর থেকে। আপনার মতামত আপনার শুনতে চাইবো খুব অল্প কথায়, কারণ আমরা আসলে ছাত্রলীগ নিয়ে কথা বলতে গিয়ে আসলে গণজাগরণ মঞ্চেই বেশি থাকছি। আপনি যদি ধন্যবাদ। আসলে হ্যাঁ, দুজনের বক্তব্য প্রায় একই রকম। এখানে আমাদের মতো সাধারণ মানুষের এটা একটা দুর্ভাগ্যও বটে যে বড় দলগুলো বা রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের যে কোনো ধরনের আন্দোলনকে তারা সবসময় ম্যানিপুলেট করতে চায়। এখন একজন ধরেন স্বতঃস্ফূর্ত মানুষের একটা আন্দোলন, সেখানে ধরেন প্রত্যেকে কিন্তু আলাদা আলাদাভাবে সেসব আন্দোলনে আসে। এখন সেখানে লাখো মানুষ হলেও সাধারণ মানুষের ধরেন সেটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা অর্গানাইজড শক্তির বাইরে এটা খুব ডিফিকাল্ট হয়। অনেক সময় দেখা যায় দলগুলো চেষ্টা করে তাদের রাজনৈতিক এজেন্ডা একটা গণ আন্দোলনের মধ্য দিয়ে পূরণ করে নিতে। সেই চেষ্টা তাদের থাকতে পারে, বা ব্লেমিং করা, যদি কোনো দিকে মনে হয় যে এটা দিয়ে আওয়ামী লীগ বেশি সুবিধা নিয়ে ফেললো, বিএনপি তখন বলবে যে না, এটা তো আওয়ামী লীগের আন্দোলন। বিএনপি বেশি সুবিধা নিয়ে ফেললে আওয়ামী লীগ বলে ফেলবে যে এটা বিএনপির আন্দোলন। এই যে চেষ্টাটা, এতে কিন্তু সাধারণ মানুষের আন্দোলন বা তাদের যে উদ্দেশ্য লক্ষ্য, আমি মনে করি না কোনোভাবে ব্যাহত হয়। কারণ আমি তো আমার একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, যুদ্ধাপরাধের বিচার। এখানে কে কতটুকু রাজনীতিকরণ করতে চাইলো, কতটুকু এখান থেকে ফায়দা লুটতে চাইলো, সেটার সাথে কিন্তু আমার যে অনুভূতিতে আমি রাস্তায় এসেছি, তাতে কিন্তু আমার কোনোভাবেই কোনো কিছু ব্যাহত হয়। ডক্টর ইমরান যেটা বললেন ফায়দা লোটা, এটা তো চাইবেই, যারা ক্ষমতায় থাকে বিরোধী সবাই চাইবে। কিন্তু কথা হচ্ছে এখানে আওয়ামী লীগ সফল হয়েছে ওনাদেরকে ব্যবহার করতে। যতদিন তারা মনে করেছে তাদের কাজে লাগছে, আগে বলেছেন আমি একমত, কেন না আমাদের আগে বলেছেন তারা কোনোভাবেই আমি মনে করি না যে কুত্তার মতো পিছু যুদ্ধাপরাধের বিচারে আগেও বলেছেন সেটি নিয়ে আর আমি কোনো কথা বলতে চাই না। এটা আমি উল্টাও বলতে পারি যে যুদ্ধাপরাধের বিচারের প্রশ্নে আওয়ামী লীগকেও আমরা ব্যবহার করেছি। আমাদের যে দাবি ছিল আমরা তাদেরকে দিয়ে আদায় করেছি। যে কেউ বলতে পারেন। দুটি উদাহরণের গণতান্ত্রিক আন্দোলনের কথা বলছিলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফি কমানোর, বাড়তি ফি কমানোর বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে তাতে ছাত্রলীগ কখনো সম্পৃক্ত ছিল না। আরেকটি কথাও আমাদের দর্শকরা জানিয়েছেন, সম্প্রতি যে ব্যাংকে আবগারি শুল্কের ব্যাপারটি, সেটিও ছাত্রলীগের আন্দোলনে কোনো ফসল না, জাতীয় ইস্যু ছিল এবং সেটি অন্যভাবে ট্যাকেল করা গেছে। যাই হোক, এটি দর্শকদের মতামত। আমি প্রশ্নটি করতে চাই, ছাত্রলীগ মানুষ আসলে কেন করে? একজন ছাত্রের অধিকার নিয়ে ছাত্রলীগকে কথা বলতে আমরা গত কয়েকদিন আমরা দেখেছি কিনা আমরা জানি না। ছাত্রলীগ করে আপনি আসলে কি করতে চান, কি প্রমাণ করতে চান, কি হতে চান? ছাত্রলীগ একটি ক্যারিয়ার কিনা? ডক্টর ইমরানের সরকার সর্বশেষ যে বাক্যটি ব্যবহার করেছে তার মধ্যে থেকে একটি শব্দ উৎকলন করছি, অনুভূতি নিয়ে এসেছিলেন। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তার অনুভূতির জায়গা থেকে এসেছিলেন। সেই অনুভূতি তাকে দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এই অনুভূতির তাকে তার ভিতর প্রবিষ্ট করিয়েছে ছাত্রলীগ, যেহেতু সে ছাত্রলীগ করেছে কোনো না কোনো। অবশ্যই, তা না হলে আপনি এই যে অনুভূতির যে জায়গাটি কথা বললেন, ছাত্রলীগ করি না, আমার মধ্যে অনুভূতি আছে। না, আমি ছাত্রলীগ করেনি, আপনি প্রগতিশীল রাজনীতির সাথে। আমার মধ্যে আছে, আমি ছাত্রদল করেছি, আমি ছাত্রদল করেছি, আমার মধ্যে আছে। আমি মনে করি না এটা কোনো দলের কৃতিত্ব, এটা বাংলাদেশ স্বাধীনতা। এটা ভান করেন না, আমি প্রকাশ্যে মিডিয়ায় বলছি, আমি হেট করি যুদ্ধাপরাধী। থাকার কথা না, কেন থাকবে না? উনি মুখ দিয়ে বলছেন যে উনি যেটা বলছেন সেটি প্রকাশ্যে মিডিয়ায় বলছি যে আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমি মুক্তিযুদ্ধের চেতনা লালন করি এবং মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের ঘৃণা করি। কি জানি এটা বলছিলেন, ছাত্রলীগ মানুষ কেন করে? যুদ্ধাপরাধী দলের সাথে এত গাঁটছড়া বাঁধা, সেটা রাজনৈতিক কৌশল, সেটা আপনারাও করেছেন, সেটা আপনারাও করেছেন, রাজনৈতিক কৌশল। রাষ্ট্রদ্রোহীদের এবং যুদ্ধাপরাধীদের সাথে নিয়ে থাকবেন, সেটাই হচ্ছে রাজনৈতিক কৌশল। সেটা আপনারাও করেছেন। নিষিদ্ধ করার এখন তারা সবাই ফুল দিয়ে আপনার দলে আসছে, আপনারাও তো দলে নিচ্ছেন তাদের, তাহলে এটা কি রাজনৈতিক কৌশল? আমাকে বলেন। আমি বলি, আপনি এই কৌশলে উভয় দলই এই যে অনুভূতির জায়গাটি, এই যে যুদ্ধাপরাধীর যে বিচার আপনার বেগম সুফিয়া কামাল দেখেছিলেন, রাইট? এবং এই বেগম সুফিয়া কামাল থেকে জাহানারা ইমাম সেখানে সংশয়িত হয়েছিল। যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এই শ্রদ্ধ উদ্যানে সমবেত না হয়েছে, ততদিন পর্যন্ত কিন্তু গণজাগরণের জায়গা তৈরি হয়নি। বাংলার প্রতিটি গণজাগরণের সাথে ছাত্রলীগ জড়িত। আপনি যেটাকে আজকে ইমরানের সরকার অস্বীকার করতে চান, আজ থেকে 10 বছর পরে, 15 বছর পরে তাকে এই ভ্রান্তির জায়গা থেকে ফিরে আসতে হবে। কিন্তু সুভাষ দা, ছাত্রলীগ এই যে অনুভূতির জায়গাটি, এটা কিন্তু ছাত্রলীগ সৃষ্টি করে। আমার কাছে মনে হয় যে আপনারা এক ধরনের অনুভূতি, আমি কিন্তু ছাত্রলীগ আমি একটু বলি, আমার মনে হয় যে অনুভূতি আর চেতনার একরকম মালিক বনে গেছেন আপনারা। মালিক বলে যায় না, আপনারা এক ধরনের মালিক বনে গেছেন। এই গণজাগরণ মঞ্চে 69 গণ আন্দোলনের মহান নেতা, ওই মহান নেতাই বলবো, তোফায়েল আহমেদ, তিনি এই মঞ্চে উঠতে পারেননি, অথচ অনেক রাজনৈতিক সংগঠনেতারা কিন্তু বক্তৃতা দিয়েছেন। অতএব ওই যে ব্লিডিং অফ দ্য উন্ড, এটা কিন্তু অনেক সময় সৃষ্টি হয়েছে।
ভ্রান্তির জায়গা তৈরি হয়েছে। ও তার সত্যটা নিয়ে ছাত্রলীগ আমাকে বলতে দিন, ছাত্রলীগের সাবেক সভাপতি সে ইমরানের সরকার তখন ওখানে উপস্থিত, আমি কিন্তু কোন রকম ট্যাম্পারিং করছি না কোনো বক্তব্য, বলছে এখানে দলীয়করণ করা হচ্ছে। ছাত্রলীগের সাবেক সভাপতি তিনি বলছেন দলীয়করণ করা হচ্ছে, কে? ছাত্রলীগের সাবেক সভাপতি তিনি ওখানে উপস্থিত ছিলেন। তাই কারণ আওয়ামী লীগ সবকিছু গ্রাস করে, চেতনা থেকে অনুভূতি সবকিছু গ্রাস করে, সবকিছুর মালিক বনে যায়। অনুভূতি খালেদ মোহাম্মদ, আমি আমার অনুভূতির কথা বলে সায়ন্তর অনুভূতির কথা বললে আপনি বলেন ছাত্রলীগ থেকে এসেছে। আমি আপনাকে এটা বলি, ছাত্র রাজনীতির যে 10 দফা যেটাকে ছড়িয়ে আলোর মতন ছড়িয়ে গিয়েছিল, সেই 10 দফা কিন্তু জীবন দিয়েছে ছাত্রলীগ। ছাত্রলীগ কিন্তু অনুভূতির নাম, যে অনুভূতির কথা কিন্তু ডক্টর ইমরান আপনি এই জায়গাতে না থেকে শুধু এইটুক বলেন যে যখন 27 বছরের বয়স সীমা করা হয়েছিল তখন অনেক রাজনৈতিক সংগঠন, একমাত্র আওয়ামী লীগ ছাড়া কেউ কিন্তু এটাকে সমর্থন করে নাই। ছাত্র সংগঠন করবে, এটাই হচ্ছে মূল জায়গা ছিল। সেই জায়গাটা নষ্ট করেছে কারা? আচ্ছা, আজকের এই যে ধর্ষণ, টেন্ডারবাজি, সন্ত্রাস, এগুলো কিভাবে বন্ধ হবে এগুলো বলেন। এইগুলোর সাথে তাদের সরল কথা আছে, যে কথাটা হচ্ছে এরা নামধারী ছাত্রলীগ, অনুপ্রবেশকারী, এরা আসলে ভালো ছাত্রলীগ না, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ দখল করে নিচ্ছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর সায়ন্ত, আমরা আসলে অনেকগুলি বিষয় নিয়ে কথা বলেছি, বিশেষ করে ছাত্রলীগ, ছাত্র সংগঠন, এগুলি নিয়ে অনেক কথা হয়েছে। আমাদের দর্শকদের একটি প্রশ্নকে যদি আমরা এরকম করি যে আপনি কি মনে করেন রাজনৈতিক দলগুলো তাদের অনুগত সহযোগী সংগঠনগুলির জন্য, সেটা ছাত্রলীগ, ছাত্রদল, যুবলীগ, যুবদল, শ্রমিক লীগ, শ্রমিক দল, তাদের জন্য যে একটি অলিখিত কোটা সিস্টেম রেখেছে সেইটা আমাদের জন্য কোনোভাবে ভালো, মানে ক্ষমতার ভাগাভাগিতে হোক, মর্যাদার ভাগাভাগিতে হোক, বা টাকার ভাগাভাগিতে হোক, আপনি এটাকে কেমন মনে করেন? আপনি একটি পেশাজীবী সংগঠনের সঙ্গে আছেন। ওই যে প্রশ্ন করেছেন এটা ভালো বলার কোনো সুযোগ নাই। বাংলাদেশে প্রচলিত যে ছাত্র রাজনীতি চলছে, ছাত্র সংসদ নির্বাচন নেই, জবাবদিহিতা নেই, ছাত্রদের কল্যাণে তাদের কাজ নেই, পেশাজীবী সংগঠন এত অতি রাজনীতিবিদ হয়ে যাওয়া। ধরেন আমি একটা দল করতে চাই, আমি সরাসরি দল করি, কিন্তু পেশাজীবী রাজনীতিতে থেকে পেশার মধ্যে রাজনীতির এত অনুপ্রবেশ, এবং ধরেন আমি এত আওয়ামী লীগার যে আওয়ামী লীগের থেকে বড় আওয়ামী লীগার, আমি এত বড় বিএনপি যে বিএনপির থেকে বড় বিএনপি, এইটা পেশাজীবী ছাত্র সংগঠন এদের না হয় ভালো। সেটা সাংবাদিক বলেন, চিকিৎসক বলেন, ছাত্র বলেন, না হয় ভালো। দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়ে গেছে। এর মধ্য দিয়ে সেটা কি করে কমানো যায়, কি করে সেটাকে নিয়ন্ত্রণ করা যায়, সেই চেষ্টাও আমরা লক্ষ্য করছি না। আগে এক সময় আমরা যখন ছাত্র ছিলাম বা ছাত্র রাজনীতি করেছি, ছাত্র সংসদ নির্বাচন ছিল, কেউ যদি মাস্তানি করতো তখনও ছিল, কিন্তু সে অন্য জায়গায় করতো, নিজের ক্যাম্পাসে করে সাধারণ ছাত্রদের বিরাগভাজন হওয়া, ইলেকশন করার চিন্তা ন্যূনতম ভেতরে থাকলে একটু সহনশীল হতেন না, এখানে একটু আমাকে ভান করে হলেও দেখাতে হবে। আপনি কার কথা বলছেন? আপনি তো আমার চেয়ে বয়সে ছোট, আমি তো ছাত্র রাজনীতিতে এর চেয়ে খারাপ অবস্থা দেখেছি। হ্যাঁ, সেটা দেখেছেন। আমি তো হলগুলি দখল হওয়া দেখেছি, আমি হলগুলিতে কোনো আওয়াজ না হতে দেখেছি, মিছিলে জোর করে নিয়ে যেতে দেখেছি। আপনি দেখেননি, তখন হল দখল হওয়া দেখেছেন, কিন্তু হল পোড়ানো দেখেননি, এখন পুরো হল পুড়িয়ে দেওয়া, পুরো দেশ দখল করে নেওয়া তো দেখেননি। এই যে এখন যে ছাত্র রাজনীতি চলছে, এইটাকে কোনোভাবে রাজনীতি বলা চলে? এটা হচ্ছে তাদের একটা খারাপ দেখেছি, এইটা পেশা। আপনি কখনো কখনো দুই এক রাতের ইতিহাস বলতে পারবেন, কিন্তু এখন তো প্রতিদিনকার ইতিহাস। পত্রিকার পাতা খুললেই, টিভি খুললেই আপনি পাবেন এই খুনোখুনি, নিজেদের মধ্যে প্রতিপক্ষ থাকলে প্রতিপক্ষ, না হইলে নিজেরা, টাকার ভাগবটরা, এই যে জেনারেলাইজেশন হচ্ছে কিনা সায়ন্ত? জেনারেলাইজেশন না, হ্যাঁ এই ক্ষেত্রে বলতে পারেন। এখন আমি বলছি না যে বিএনপি ক্ষমতায় থাকতে, আমি এটা প্রশ্ন করি, আপনি অনেক পরিসংখ্যান দেন, সারা বাংলাদেশে ধরা যাক পাবলিক বিশ্ববিদ্যালয় বা কলেজ পর্যায়ে, স্নাতক পর্যায়ে যারা পড়াশোনা করে তাদের মধ্যে আসলে 30 থেকে 40 লাখ ছাত্রছাত্রী আছেন। তো যারা এখন বলা হয় যে ক্যাম্পাসে সবাই ছাত্রলীগ, কারণ ছাত্রলীগের কোনো না কোনো একটা পোস্ট কেউ না কেউ ধরে থাকেন, তো যে কোনো অপরাধের জন্য ছাত্রলীগ সংগঠন হিসেবে দায়ী করা যায় কিনা আসলে? না, এই যে বিষয়টা বলেন সবাই ছাত্রলীগ, সবাইকে ছাত্রলীগ হতে যেমন খাদিজাকে কোপানো হলো, বদরুল নামে একটা ছেলে, ছাত্রলীগ তার কাউরে একটা মেয়েকে কোপাতে বলে না, খাদিজাকে কোপানো হলো, সেই কোপানোর দায় হোল ছাত্রলীগকে কখন দিবেন আপনি? যখন ছাত্রলীগ সেটা নিয়ে একটু কৌশল করে, একটু মিথ্যা বলে, তাকে বলে
তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয় নাই, কিন্তু বলে আমরা সে ছাত্রলীগের কেউ না। যখন তার বিরুদ্ধে ছাত্রলীগ কোনো অবস্থান গ্রহণ করে না, যখন ক্যাম্পাসে পহেলা বৈশাখে আন্দোলন করে তোলে না, সেই সময় সে একটি সম্পাদক, উপসম্পাদক পদের একটি লোক, উপসম্পাদক একটি কলেজ পর্যায়ে কোনো পদেই থাকুক, তাকে ছাত্রলীগ ওন করেছিল। আপনি বলেন তো, পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো, যে নারী লাঞ্ছনের ঘটনা ঘটলো, তার বিরুদ্ধে ছাত্রলীগ কোনো আন্দোলন করেছে, কোনো অবস্থান নিয়েছে, কোন স্টেটমেন্ট দিয়েছে? কিন্তু আপনাদের এইটাকে আমি ইমরানকে জানতে চাই, আনন্দমোহন কলেজে নবীন বরণে যে লাইভ ছাত্রলীগ করেছে, আপনার কাছে কি মনে হয় যে এই সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অপকর্মের জন্য ছাত্রলীগকে দায়ী করা যায় নাকি আপনারা খুব ঢালাওভাবে ছাত্রলীগকে না দায়ী না করেন? এটা তো মোটেও না। আর মানে গুটিগত কর্মীর সব দায়ভার নিশ্চয়ই সংগঠনকে দেয়া হবে না, কিন্তু কিছু কিছু জায়গায় সংগঠনের দায়ভার এই কারণে নিতে হবে যে ধরেন যেখানে ঘোষণা দিয়ে সমাবেশ করে বলা হচ্ছে যে অমুককে কুকুরের মতো পেটানো হবে বা অমুককে পেলে টুকরো টুকরো করা হবে, এখন এই সংগঠন যদি এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে এই ঘটনার যখন পুনরাবৃত্তি হবে তখন সংগঠনকে দায় নিতে হবে, খুবই স্বাভাবিক। দেখেন যে এই যে খাদিজার যে বিষয়টি, যেটা কোপানোর মতো ঘটনা ঘটলো, এবং সিলেটে গতকাল যে ঘটনা ঘটেছে, আপনি দেখেন এমসি কলেজ হোস্টেলটি পুরো পুড়িয়ে দেওয়া হয়েছে। এই হলটি কিন্তু 2012 সালেও একবার পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং ছাত্রলীগের এই গ্রুপরাই তারাই কিন্তু পুড়িয়েছিল। তাদের মামলা চলছে কিন্তু এখন পর্যন্ত বিচার হয়নি। আবারও ঠিক একই ঘটনা ঘটলো। এখন এই ঘটনাগুলোর প্রেক্ষিতে যখন ছাত্রলীগ সেই ধরনের কোনো পদক্ষেপ না নেবে যার কারণে এই কাজটি বন্ধ হয়, তখন কিন্তু ছাত্রলীগ সংগঠন হিসেবেও তার দায় নিতে হবে। এই যে একের পর এক ধর্ষণ, গতকালও আপনারা দেখলাম একজন নববধূকে তার হাজব্যান্ড শুধুমাত্র 1 লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল, দেয়নি বলে তাকে তার হাজবেন্ডের সামনে ধর্ষণ করেছে, কিন্তু যদিও সেই সভাপতি গ্রেফতার হয়েছে। সেটা আবার বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ওরা না না, সে হলো সংগঠনের এখনকার সভাপতি এবং তাকে গতকাল বহিষ্কার করা হয়েছে। গতকাল ঘটনার পর বহিষ্কার করা হয়েছে, এই ঘটনার পরে ইতিবাচক যে বহিষ্কার করা হয়েছে, কিন্তু এই বহিষ্কার করাই কিন্তু শেষ কথা নয়। এই ঘটনা ঘটতে যে পারলো, যে নিজে আদালতে স্বীকার করেছে সে এই ধর্ষণ করেছে, তার বিচার কোথায়? বিশ্বজিৎ দু একটা বিচারের নজির তখনই দেখবেন যখন মিডিয়া বা অন্য কোনো পক্ষ আন্দোলন করে সরকারকে বাধ্য করেছে এবং বিশ্বজিৎ এরকম বিচারিক রায় কিন্তু এখনো কার্যকর হয়নি, এখনো রায় আমি নিরবিচ্ছিন্নভাবে 1 মিনিট 2 মিনিট জন্য কথা বলতে পারি, প্লিজ প্লিজ। আমাদের 1 মিনিট। এই যে ডাক্তার সায়ন্ত, তার এই পাণ্ডিত্যের তেজস্ক্রিয়তা দেখে আমার মাঝে মাঝে মনে হয় যে সতীনাথ মুখোপাধ্যায়ের সে গান আছে না, অনেক কথা বলো তুমি মন থেকে যা বলো না, আবার অনেক অনেক সত্যি কথা আমি ভাবি ছলো না। এই ছলনার আশ্রয় নিয়ে কিন্তু আজকে ছাত্র রাজনীতিকে এইভাবে কলুষিত করা হয়েছে। এবং এই যে ছাত্র রাজনীতির আজকের যে প্রেক্ষাপট একদিনে তৈরি হয়নি। আপনি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 80-র দশকে আজকের এই ছাত্র দলের তার যে দল কি করতেন, সেই দলের গুন্ডামির কারণে কোনো স্বাভাবিক ছাত্র কিন্তু চলাফেরা করতে পারতো না। আপনি সেই তুলনা করছেন আজকের পরিস্থিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আজকে যে প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, তাদের মতো যোগ্য নেতৃত্ব, এত সৃজনশীল নেতৃত্ব স্বাধীনতার পরে কেউ আসেনি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। এখন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আছে, প্রেসিডেন্ট মানে যারা আদালতের ভেতরে গিয়ে মানুষের উপর হামলা করে তারা, তাই না? কেন গতকাল তাই করেছে, তারা আদালতের ভেতরে সিএমএম কোর্টের ভিতরে ঢুকে তারা অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করেছে। তাদেরকে আপনি সৃজনশীল বলছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, সেই তো ঘোষণা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি, সেই তো পাবলিকলি ঘোষণা করেছিল যে কুকুরের মতো পেটানো হবে। আপনি এরপরে আপনি বলছেন সৃজনশীল। আমাদের একদম শেষ আদালতের ভেতরে হামলা করার নজির তো বাংলাদেশে নেই। সরকার আপনি তর্কে জিততে চেষ্টা করতে পারেন, দুদিন আগে হামলা হয়েছে, সেটা বিচার কি হয়েছে? কাউকে অ্যাটাক করা, কারো বিরুদ্ধে মামলা হয়েছে, প্রেক্ষাপট কিছু নয়, এটা বিবেচনা করে দেখেন। সুভাষদা আপনি শেষ করেন। আদালত যেতে বলতে পারেনি কেউ। না সুভাষদা আদালতে যেতে পারছে না, আদালত থেকে তুলে নিয়ে খুন করে দিচ্ছেন। সুভাষদা আপনি শেষ করেন। ইমরান এই সবাই কথা বলে দেন। আরে আপনার নেত্রী, আপনার দলের সাধারণ সম্পাদক পর্যন্ত দায়িত্ব নিতে লজ্জা পান যে দলের, আপনি তাদের জনাব সুভাষ সিংহ রায়, ডক্টর ইমরান সরকার, এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।